আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা আলোচনা করব জর্জ বার্নার্ড শ লেখা একটি বিখ্যাত প্লে, যেটি হচ্ছে আর্নস্ট অ্যান্ড দ্য ম্যান। তো ডিয়ার্স, আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই প্লের সেটিং, ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার লিস্ট, শর্ট সামারি এবং কিছু মোস্ট ইম্পর্টেন্ট থিম সম্পর্কে জানতে পারবেন, যা আপনাদের এই পুরো প্লেটি বুঝতে অনেকটা সাহায্য করবে। এই প্লেটির ফুল টাইটেল হচ্ছে আর্নস্ট অ্যান্ড দ্য ম্যান। এটি প্রকাশিত হয় 1894 সালে। এর জেন্ডার হচ্ছে অ্যান্টি রোমান্টিক কমেডি। এর দুটি সেটিং রয়েছে। টাইম সেটিং দেখানো হচ্ছে ডিউরিং দ্য সার্বো বুলগারিয়ান ওয়ার এবং প্লেস সেটিং দেখানো হচ্ছে প্রধানত বুলগেরিয়া। তো ডিয়ার্স, যে কোনো প্লে জানার আগে অবশ্যই আপনাদেরকে এই প্লের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অবশ্যই জানার দরকার। এখন আমরা জানবো এই প্লের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। জর্জ বার্নার্ড শ এর বিখ্যাত নাটক আর্নস্ট অ্যান্ড দ্য ম্যান 1894 সালে প্রকাশিত হয়। এই নাটকটি মূলত 1885 সালের ঐতিহাসিক সার্বো বুলগেরিয়ান যুদ্ধের প্রেক্ষাপটে রচিত, যা দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে সংঘটিত হয়েছিল। নাটকের কাহিনী শুরু হয় বুলগেরিয়ার একটি সম্ভ্রান্ত পরিবারের ড্রয়িং রুমে, যেখানে যুদ্ধের ভয়াবহতা এবং বীরত্বের রোমান্টিক ধারণার মধ্যে এক চমৎকার বৈপরীত্য তুলে ধরা হয়েছে। নাটকের শিরোনামটি রোমান মহাকবি ভার্জিলের বিখ্যাত মহাকাব্য অ্যানিট এর প্রথম পংক্তি আর্মা ভিরমকু কেন থেকে নেওয়া হয়েছে, যার অর্থ দাঁড়ায় আমি যুদ্ধ এবং এক বীরের গান গাই, যা মূলত যুদ্ধের বীরত্ব গাথা বর্ণনা করে। তবে বার্নার্ড শ এই নামটি ব্যবহার করেছেন বিদ্রূপ বা আইরনি হিসেবে, কারণ তার নাটকের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ ও প্রেমের অবাস্তব রোমান্টিকতাকে ব্যঙ্গ করা। তৎকালীন ভিক্টোরিয়া সমাজে যুদ্ধকে একটি বীরত্বপূর্ণ এবং মহৎ কাজ হিসেবে দেখা হতো, কিন্তু শ এই নাটকে বাস্তববাদী চরিত্র ক্যাপ্টেন ব্লাডসির মাধ্যমে দেখিয়েছেন যে যুদ্ধ আসলে কোনো সাহসিকতার জায়গা নয়, বরং এটি একটি নিষ্ঠুর বাস্তবতা, যেখানে সৈনিকের প্রধান লক্ষ্য থাকে প্রাণ বাঁচানো। ব্লাডসলি এমন একজন সৈনিক যিনি তার পিস্তলের খোলে গুলির বদলে চকলেট রাখেন, কারণ যুদ্ধের ময়দানে ক্ষুধার্ত অবস্থায় গুলির চেয়ে খাবার বেশি জরুরি। অন্যদিকে নাটকের কেন্দ্রীয় নারীচিত্র রায়না এবং তার বাগদত্তা সার্গিয়া যুদ্ধের বীরত্ব এবং প্রেম নিয়ে কাল্পনিক স্বর্গে বাস করত, যা নাটকের শেষে ব্লাডসলি বাস্তববাদী যুক্তির কাছে পরাজিত হয়। সামাজিকভাবে নাটকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু যুদ্ধের বাস্তব চিত্রই তুলে ধরে না, বরং তৎকালীন আভিজাত্য বা উচ্চবিত্ত সমাজের ভণ্ডামিকে স্পষ্টভাবে উন্মোচিত করে। রায়নার পরিবার নিজেদের খুব সংস্কৃতিমনা এবং ধনী দাবি করলেও তাদের চালচলন ছিল কৃত্রিম। শ এই নাটকের মাধ্যমে প্রচার করেছেন যে প্রেম বা যুদ্ধ কোনোটি কাব্যিক বা কাল্পনিক আবেগের উপর ভিত্তি করে টিকে থাকতে পারে না, বরং এগুলোর জন্য প্রয়োজন চরম বাস্তবতা এবং যুক্তিবোধ। আর এইভাবে আর্নস্ট অ্যান্ড দ্য ম্যান একটি কালজয়ী বাস্তববাদী নাটকে পরিণত হয়েছে। এখন জানব এই প্লের মেন ক্যারেক্টার সম্পর্কে। এই প্লের মেন ক্যারেক্টার হচ্ছে রাইনা পেটকপ, নাটকের নায়িকা এবং একজন উচ্চবিত্ত বুলগেরিয়ান তরুণী। শুরুতে তিনি যুদ্ধ এবং প্রেম নিয়ে খুব রোমান্টিক এবং কাল্পনিক ধারণা পোষণ করতেন। তিনি তার বাগদত্তা সার্গিয়াসকে একজন মহানায়ক মনে করতেন, কিন্তু ক্যাপ্টেন ব্লাডসলির সংস্পর্শে আসার পর তার এই ভুল ধারণা ভেঙে যায় এবং তিনি বাস্তবতাকে গ্রহণ করতে শিখেন। এরপর ক্যারেক্টার ক্যাপ্টেন ব্লাডসলি, তিনি একজন সুইস পেশাদার সৈনিক যিনি সার্বিয়ান সেনাবাহিনীর পক্ষে যুদ্ধ করেছিলেন। তিনি অত্যন্ত বাস্তববাদী এবং যুক্তিবাদী। যুদ্ধের ময়দানে বীরত্বের চেয়ে জীবন বাঁচানোকে তিনি বড় মনে করেন, তাই তার পিস্তলের খাপে গুলির বদলে চকোলেট রাখেন।
তাকে চকোলেট ক্রিম সোলজার বলা হয়। তার বাস্তববাদী চিন্তাধারাই নাটকের মূল ভিত্তি। এরপরে ক্যারেক্টার সার্গেই সারানভ, রাইনার বাগদত্তা এবং বুলগেরিয়ান সেনাবাহিনীর ক্যাভালরি অফিসার। তিনি দেখতে অত্যন্ত সুদর্শন এবং নিজেকে একজন মহান বীর মনে করেন, কিন্তু বাস্তবে তার সামরিক জ্ঞান ছিল সীমিত এবং তার বীরত্ব ছিল মূলত বোকামি। তিনি প্রেমের ক্ষেত্রেও ভণ্ডামি করেন, কারণ রায়নাকে ভালোবাসার নাটক করলেও তিনি আড়ালে পরিচারিকা লুকার সাথে প্রেম করতেন। এরপরে ক্যারেক্টার লুকা, পেটকপ পরিবারের অত্যন্ত উচ্চবিলাসী এবং বুদ্ধিমতী পরিচারিকা। তিনি অন্য চাকরদের মতো বিনয়ী নন, বরং তিনি বিশ্বাস করেন যে বুদ্ধির জোরে নিজের সামাজিক অবস্থান পরিবর্তন করা সম্ভব। শেষ পর্যন্ত তিনি সার্গিয়াসকে বিয়ে করে তার লক্ষ্য পূরণ করেন। এরপরে ক্যারেক্টার মেজর পল পেটকপ, রাইনার বাবা এবং বুলগেরিয়ান সেনাবাহিনীর একজন ধনী অফিসার। তিনি কিছুটা স্থূল বুদ্ধিসম্পন্ন এবং ঘোরা বিষয়ে খুব একটা মাথা ঘামান না। তার চরিত্রটি মূলত তৎকালীন উচ্চবিত্ত সমাজের আভিজাত্যর আড়ালে থাকা সাধারণত্বকে ফুটিয়ে তোলে। এরপরে ক্যারেক্টার ক্যাথরিন পেটকপ, রাইনার মা। তিনি অত্যন্ত আভিজাত প্রেমী এবং সবসময় চেষ্টা করেন তাদের পরিবারকে সমাজের চোখে অত্যন্ত আধুনিক ও সভ্য হিসেবে তুলে ধরতে। তিনি ব্লানশেলিকে বাড়িতে আশ্রয় দেওয়ার বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিলেন। এরপরের ক্যারেক্টার নিকোলা, পেটকপ পরিবারের প্রধান ভিত্ত। তিনি অত্যন্ত দ্রুত এবং বাস্তববাদী। তিনি বিশ্বাস করেন যে একজন ভালো চাকর হওয়ার মানে হলো মালিকের অনুগত থাকা এবং নিজের স্বার্থ সিদ্ধি করা। তিনি লুকার হবু বর ছিলেন, কিন্তু পরে তাকে সার্গিয়াসের জন্য ছেড়ে দেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল এই প্লের ক্যারেক্টার লিস্ট। এখন জানব এই পুরো প্লেটির শর্ট সামারি সম্পর্কে। নাটকটির কাহিনী শুরু হয় 1885 সালের সার্বো বুলগেরিয়ান যুদ্ধের প্রেক্ষাপটে। বুলগেরিয়ার একটি ধনাঢ্য পরিবারের তরুণী রাইনা পেটকপ তার বাগদত্তা সার্গিয়াসকে একজন অকুতোভয় বীর হিসেবে কল্পনা করে, যে যুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করছে। কিন্তু যুদ্ধের এক রাতে রাইনার শোবার ঘরে এক পলাতক সুইস সৈনিক ক্যাপ্টেন ব্লানশলি আশ্রয় নেয়। ব্লানশলি সার্বিয়ানদের পক্ষে লড়াই করেছিল। রাইনা অবাক হয়ে দেখে যে এই সৈনিকটি মোটেও প্রথাগত বীরদের মতো নয়। সে ক্ষুধার্ত, ক্লান্ত এবং মৃত্যুর ভয়ে ভীত। সে রাইনাকে জানায় যে যুদ্ধের ময়দানে সে তার রিভলভারের পকেটে গুলির বদলে চকলেট রাখা বেশি পছন্দ করে, কারণ গুলি মানুষের জান নিলেও চকলেট জান বাঁচায়। রাইনা প্রথমে তাকে চকলেট ক্রিম সোলজার বলে বিদ্রূপ করলেও তার জীবন বাঁচাতে সাহায্য করে এবং তাকে নিজের বাবার একটি পুরনো কোট দিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। যুদ্ধ শেষ হলে সার্গিয়াস বীরের বেশে ফিরে আসে, কিন্তু রাইনা বুঝতে পারে যে সার্গিয়াসের বিরুদ্ধে আসলে একটা লোক দেখানো অভিনয়। অন্যদিকে সার্গিয়াসও আড়ালে রাইনার বাড়ির চতুর পরিচারিকা লোকা এর সাথে প্রেমের খেলায় মেতে ওঠে। এরই মধ্যে ব্লানশেলি সেই পুরনো কোটটি ফেরত দিতে রাইনাদের বাড়িতে ফিরে আসে। তাকে দেখে রাইনার বাবা মেজর পেটকপ এবং মা ক্যাথরিন বেশ অবাক হন, কারণ তারা তাকে আগে থেকেই চিনতেন, কিন্তু জানতেন না যে সে রাইনার ঘরে আশ্রয় নিয়েছিল। ব্লানশেলির উপস্থিতিতে বাড়ির পরিবেশ বদলে যায় এবং ধীরে ধীরে রাইনার ও সার্গিয়াসের মধ্যকার তথাকথিত উচ্চমার্গীয় প্রেম এর অসারতা প্রকাশ পায়। নাটকের শেষ পর্যায়ে দেখা যায় রাইনা আসলে ব্লানশেলির বাস্তববাদী এবং সৎ ব্যক্তিত্বের প্রেমে পড়ে গেছে। অন্যদিকে সার্গিয়াস তার আভিজাত্যের অহংকার ভুলে গিয়ে সাহসী পরিচারিকা লোকাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ব্লানশেলি যখন প্রকাশ করেন যে তিনি সুইজারল্যান্ডের এক বিশাল হোটেলের মালিক এবং অত্যন্ত সম্পদশালী, তখন রাইনার বাবা মা তাদের বিয়েতে আনন্দে রাজি হন। জর্জ বার্নার্ড শ এই নাটকের মাধ্যমে দেখিয়েছেন যে
যুদ্ধ কোনো রোমান্টিক কবিতা নয়, বরং এক নিষ্ঠুর বাস্তবতা, এবং প্রেম কেবল আবেগের উপর ভিত্তি করে টিকে থাকে না। এর জন্য প্রয়োজন পারস্পরিক স্বচ্ছতা ও বাস্তব বুদ্ধি। তো ডিয়ার্স, এই ছিল এই প্লের শর্ট সামারি। এখন জানবো এই প্লের কিছু মোস্ট ইম্পর্টেন্ট থিম সম্পর্কে। এই প্লের থিম হচ্ছে যুদ্ধ বনাম বাস্তবতা। নাটকের প্রধান থিম হলো যুদ্ধের তথাকথিত রোমান্টিক ধারণাকে আক্রমণ করা। রাইনা এবং সেরিয়াস মনে করত যুদ্ধ মানে বীরত্ব এবং গৌরব, কিন্তু ব্লানসলি দেখিয়েছেন যে যুদ্ধ আসলে মৃত্যু ভয় এবং কৌশলের খেলা। একজন বুদ্ধিমান সৈনিক পকেটে গুলির বোতলে চকলেট রাখে যেন সে বেঁচে থাকতে পারে। শ এর মতে যুদ্ধ কোনো মহৎ কাজ নয়, বরং এটি একটি নিষ্ঠুর প্রয়োজনীয়তা। এরপর থিম হচ্ছে প্রেমের রোমান্টিকতা বনাম বাস্তববাদ। রাইনা এবং সের্গিয়াসের প্রেম ছিল বইয়ের পাতার মতো আদর্শিক বা হায়ার লাভ, যা বাস্তবে টিকতে পারে না। নাটকটিতে দেখায় যে প্রেমের জন্য কেবল আবেগ যথেষ্ট নয়, বরং ব্লানসলির মতো বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং একে অপরের প্রতি সততা থাকা জরুরি। শেষ পর্যন্ত রাইনা একজন আদর্শ বীর সের্গিয়াসকে ছেড়ে একজন বাস্তববাদী ব্লানসলিকে বেছে নেয়। এরপরে শ্রেণী বৈষম্য এবং সামাজিক মর্যাদা। নাটকের একটি গুরুত্বপূর্ণ দিক হল সামাজিক শ্রেণীর ব্যবধান ঘুচিয়ে দেওয়া। পরিচারিকা লোকা চরিত্রটি এর বড় উদাহরণ। সে দাসত্ব মেনে নিতে নারাজ এবং নিজের বুদ্ধিমত্তা দিয়ে একজন উচ্চ বংশীয় সের্গিয়াসকে বিয়ে করতে বাধ্য করে। এটি প্রমাণ করেছে মানুষের মর্যাদা তার বংশে নয়, বরং তার ব্যক্তিত্ব ও সাহসিকতায়। এরপর লাস্ট থিম হচ্ছে আদর্শবাদ বনাম ভণ্ডামি। সের্গিয়াস একজন আদর্শ বীরের অভিনয় করলেও আড়ালে সে সাধারণ মানুষের মতোই দুর্বল এবং প্রতারক। অন্যদিকে ব্লানসলি কোনো ভনিতা করে না। নাটকটি আমাদের শেখায় যে মানুষের বাহ্যিক রূপ বা সাজানো ব্যক্তিত্বের চেয়ে তার আসল স্বভাব অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ডিয়ার্স, এই ছিল এই প্লেটির ডিটেলস আলোচনা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।